আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও রাজনীতি চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। এই অনুষ্ঠানে আজকে আমাদের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন মোহাম্মদ রাহাত হোসেন, কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা এবং আইয়ুব ইউনিভার্সিটির মেধাবী তরুণ ছাত্র। সাথে আমাদের আরও উপস্থিত আছেন ভোলা জেলার ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ রনি তালুকদার। আপনাদেরকে আমার দেশ ও রাজনীতির অনুষ্ঠানে স্বাগত। আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক গতিপথ নিয়ে আমরা আলোচনা করব। আমরা শুরুতেই চলে যাই আমাদের প্রিয় ছাত্র ভাই মোহাম্মদ রাহাত হোসেনের কাছে। তার কাছে আমরা জানতে চাব আমাদের বাংলাদেশ সম্পর্কে আপনার ভাবনা কি এবং এই সময় বাংলাদেশের গতিপথ কেমন চলছে। আসসালামু আলাইকুম। ইউটিউবের সকল দর্শককে জানাই আমার পক্ষ থেকে সালাম। ভাই আমাকে প্রশ্ন করেছেন এখন বাংলাদেশের গতিপথটা কিরকম, গতিপথ সম্পর্কে জানতে চেয়েছেন। আমি মনে করি বাংলাদেশের গতিপথ এখন কিছুটা ঠিক দিকে যাইতেছে, আবার কিছুটা ব্যাঠিক দিকে যাইতেছে। এখন বলতে পারেন আপনারা কিভাবে মানে দিক হারায় ফেলতেছে। আমরা আমাদের ছাত্রদের এখনো সুচিকিৎসার তাদেরকে এখনো সুচিকিৎসা দিতে পারতেছি না। আপনারা সুচিকিৎসা দিতে পারছেন না, এই ব্যর্থতা সরকারের নাকি জনগণের? আমি বলবো এটা সরকারের সবার আগে প্রায়োরিটি দেওয়া দরকার ছিল। আমি আপনাকে বলছি, যদি সরকারের ব্যর্থতা হয়ে থাকে তাহলে আপনারা 5 আগস্টের আগে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আপনারা রাজপথে ছিলেন, সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, প্রতিনিয়তই সরকারের বিরুদ্ধে স্লোগান তুলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, এই সরকার যদি অপরাধ করে থাকে, সে যদি জনগণের অধিকার নষ্ট করে থাকে, তাহলে এই সরকারের বিরুদ্ধে আপনাদের কোনো স্লোগান হয় না। আমি বলবো এটা সরকারের ব্যর্থতা, এটা সরকারের ভুল। সরকারের যদি ব্যর্থতা হয় আমার প্রশ্নের উত্তরটা আপনাদের দিতে দেন। আমি আপনাদের প্রতিবাদের ভাষা কোনো মিছিল মিটিং এখন আমরা সরকারের সাথে প্রায় যোগাযোগ রাখি, সরকারের উপদেষ্টাদের সাথে। এখন তাদের কাছ থেকে আমরা মানে যেভাবে যত পরিমাণ হেল্প নেওয়া দরকার, ছাত্রদের যারা এখনো হাসপাতালে, তাদেরকে আমরা সেই রকমই চেষ্টা করতেছি, কিন্তু আমাদের বলা লাগবে আমাদের চেষ্টাটা কিছু কমতি আছে। সরকারের সাথে আপনাদের যে যোগাযোগটা, এটা কি শুধু টাকা ভাগাভাগির যোগাযোগ নাকি জনগণের উন্নয়ন? এটা জনগণের উন্নয়নের যোগাযোগ, কারণ আমরা জনগণের। স্যার আপনাকে আমি যেটা বলছি, দেখেন, যদি জনগণের সাথে জনগণের স্বার্থে যদি আপনারা রাজনীতি করতেন, এই 5 আগস্টের পূর্বে যারা আহত হয়েছে তারা সরকারের সাথে দেখা করতে চায়, আপনারা সেই অনুমতি দেন না। তারা চিকিৎসার অভাবে মারা যায়, আমরা তাদের পাশে আছি। আপনি তাহলে নাহিদকে দেখেন নাই যখন তারা মাঠে আশ্বস্ত করছেন? কয়েকদিন আগেও তারা প্রধান উপদেষ্টার যমুনার সামনে তারা অবস্থান নিয়েছে, প্রধান উপদেষ্টার সামনে। এটা বলবো আমাদের ব্যর্থতা, কারণ তাহলে আপনারা আপনাদের ব্যর্থতা স্বীকার করে নিলেন। হ্যাঁ, কারণ এটা ব্যর্থতা যে জারি থাকুক, যখনই থাকুক, ব্যর্থতা স্বীকার করে নেওয়াটাই উচিত। সরকারের ব্যর্থতায় আপনাদের কোনো প্রতিবাদী মিছিল মিটিং বা সরকারের বিরুদ্ধে আপনাদের অবস্থান? হ্যাঁ, সরকারের বিরুদ্ধে অবস্থান অবশ্যই আছে। আপনি তাহলে আপনি তাহলে দেখেনি নাই, আমরা ছাত্রদের কোথায় করছেন আপনারা আন্দোলন? কোথায় থেকে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন আমাকে দেখান। আমরা চাইতেছি এই সরকার যাতে বিফলে না যায়। সরকারকে মানে সরকার তো বিফলে চলে গেছে না, এখনো ব্যর্থ সরকার এটা বলতে পারেন না, সরকার অলরেডি ব্যর্থ হয়েছে। সরকার, আমি বলতেছি সরকার ব্যর্থ। আপনি কিভাবে বলতেছেন? সরকার আপনি বলতে পারেন দেশের যে ভঙ্গুর অবস্থা, অর্থনৈতিক রাজনীতিক, এই অবস্থাটা তৈরি করে দিতে হইলো বিগত ফেসিবাদ সরকার। এখন এইটা আপনি বলতে পারেন কিভাবে সরকার এখনো ব্যর্থ? কারণ একটা দেশকে তৈরি করার জন্য, একটা দেশকে কাঠামো ভঙ্গুর থেকে উঠানোর জন্য কিছু তো সময় দেওয়া প্রয়োজন। এখন বলতে পারেন তার সবার আগে প্রায়োরিটি ছিল হলো যারা আহত হয়েছে, যুদ্ধে আহত হয়েছে। বলতেছেন সরকারকে দেশের উন্নয়নের জন্য নির্দিষ্ট একটা সময় দিতে হবে, এই সময়টা আপনারা কতটুকু মনে করেন? সরকারকে আমরা নির্দিষ্ট সময় আমরা চাইতেছি
আগে সংস্কার, সংস্কার না হলে আপনি ভাবেন সংস্কার আপনারা এই পর্যন্ত কিছু সংস্কার করছেন আমাদেরকে দেখান। এই যে কয়েকদিন আগে, কিছুদিন আগে সরকার তার কি কি কাজ করছে সে কিন্তু মিডিয়ার এই যে 100 দিন উপলক্ষে কিছু কি কি কাজ করছে তা মিডিয়াতে প্রকাশ করছে, আপনারা দেখছেন। সরকারের উল্লেখযোগ্য কয়েকটা ভূমিকা আমাদেরকে তুলে ধরেন। ওই যে অর্থনৈতিক খাতটারে উঠায় নিতে আছে, অর্থনৈতিক খাতটা যে পরিমাণ ভঙ্গুর অবস্থা আছে, এখনো রিজার্ভে হাত না দিয়ে সরকার যে ঋণগুলো শোধ করতেছে আপনারা দেখতে তো পারতেছেন। তারপরে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্য বিষয়টা আমাদের বাজারের মনিটরিং করে আমরা দেখতে পাই বিগত সরকারের আমলে যতটুকু ছিল তার চেয়ে এখন বেশি। এখন বলতে পারে রাস্তাঘাটে চাঁদা হয়, হ্যাঁ আপনাদের সরকারের আমলে হ্যাঁ, এখন আলো আমি বেশ কিছুদিন আগে 400 টাকা কেজি দিয়েছি, 400 টাকা নতুন আলো 400 টাকা কেজি ছিল। আপনারা এখন আপনারা বাজারের ব্যবস্থা কিভাবে নিয়ন্ত্রণ এখন আমরা যত আমলিক নাই, এখন আমলিক নেই, কিন্তু আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে আপনারা আন্দোলন করছেন, দাবি করছেন সরকার দুর্নীতিগ্রস্ত, সরকার জনগণের অধিকার খর্ব করে। আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগ সরকারের আমলে যা যা ছিল আপনাদের আমলে সেম চাউল ডাউল আলু এখন বলতে পারেন এটা এরকম একটা সেন তৈরি করে দিয়ে গেছে, মানে বিগত ফেসিবাদ সরকার আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা সেন তৈরি করে দিয়ে গেছে। এই সেনটা ভাঙার জন্য এই সেনটা ভাঙার জন্য যেরকম পর্যায়ের মনিটরিং করা দরকার, যেরকম পুলিশ মোতায়েন করা দরকার, আমরা এখনো দেখতে পাচ্ছি পুলিশ এখনো নিয়মিত তাদের কাজগুলো করতেছে না। ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে বিষয়গুলো বোঝানোর জন্য। আমরা আবার চলে আসলাম আমাদের ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মোহাম্মদ রাহাত হোসেনের কাছে। আপনার কাছে আমাদের জানতে চাওয়া, আমাদের ভাই আলোচনা করেছে তারা চাচ্ছে সংস্কার, নির্বাচন। তো আমরা বিগত 50 বছরের ইতিহাসে দেখলাম যারা এই দেশে ক্ষমতায় বসেছেন ঘুরে ফিরে সবার নামের শুরুতে স্বৈরাচার শব্দটা যুক্ত হয়েছে। এরশাদ বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন। তো সংস্কার ছাড়া আপনি নির্বাচন দিবেন কিনা? আমি আপনাকে বলতে চাই, বিএনপির সাথে আপনাদের সম্পর্কটা কিসের? আমি আপনাকে বলতে চাই এখন সংস্কার আমাদের জন্য প্রয়োজন, সর্বপ্রথম আমাদের জন্য সংস্কার প্রয়োজন। আপনি বলতে পারেন কিসের জন্য সংস্কার প্রয়োজন? এখন আপনারা দেখতেছেন রাজনীতি একটা, আপনারা যে কাঠামো দিয়ে যাইতেছেন, এই কাঠামো এরকম একটা কাঠামো যে কোনো সরকারি পরবর্তীতে স্বৈরাচারী হয়ে যেতে পারে, স্বৈরাচার আপনারা হয়ে যেতে পারে। এখন এটা তো সাধারণ মানুষের আপনাদের আচরণ স্বৈরাচারের মতোই হচ্ছে। আপনারা সমন্বয়ক যাদের নির্বাচন করছেন জনগণের সিদ্ধান্তে নাকি আপনাদের ব্যক্তিগত? এটা তো জনগণের সিদ্ধান্তে। আপনারা যে বিগত কয়েকদিন আগে জনাব ফারুক হোসেনকে আপনারা সমন্বয়ক বানিয়েছেন সারা বাংলাদেশ ওনার বিরুদ্ধে, অথচ আপনারা ওনাকে সমন্বয়ক বানিয়েছেন, এটা আপনি বলতে পারেন তখন পরিস্থিতি ছিল একরকম, তখন কোনো সরকার ছিল না। আপনাদের ভারত থেকে এগুলো চাপ আসতেছে না, ভারত থেকে তো আমি বলতেছি, ভারত থেকে চাপটা, ভারতে সব সময় আমাদের চাইতেছে দাবি রাখার জন্য। 1971 সালের পর থেকে ভারত চাইতেছে দাবি রাখতে, আপনারা দাবায় গেছেন। না, আমরা দাবি থাকতে পারবো না, আমরা স্বাধীন মানুষ, স্বাধীন দেশের মানুষ। এখন আপনি বলতে পারেন জনাব ফারুককে আমরা কিসের জন্য উপদেষ্টা বানিয়েছি? এখন সে আপনি দেখতেছি কিন্তু বিগত অনেক সময় আমাদের সাথে ছিল, দীর্ঘ 4 বছর আমাদের সাথে আন্দোলনের সাথে জড়িত ছিল। সেই জন্য এখন আমি সাধারণ মানুষ হিসেবে বা আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে, মানে সে একজন শিক্ষক, সেই জন্য আমাদের সাথে কিন্তু সর্বপ্রথম সে আসিফ নজরুল ছিল, মাঠে সর্বপ্রথম উপস্থিত হয়েছিল আসিফ নজরুল। এখন আপনি বলতে পারেন এই আসিফ নজরুল আগে উপস্থিত হওয়ার জন্যই কি হয়ে গেছে, উপদেষ্টা হয়ে গেছে? না, তার জ্ঞান আমরা কাজে লাগানোর জন্য ওই জায়গায় আমাদের এখন এরকম একটা পরিস্থিতি ছিল। তখন আপনারা বলছেন আসিফ নজরুলের বাধাকে আপনারা কাজে লাগাবেন,
হ্যাঁ, আমরা বিগত বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি আসিফ নজরুলের মাথায় কি কাজ করেছে। আসিফ নজরুলের মাথায় কাজ করেছে প্রথম আলোর সাথে গভীর সম্পর্ক। আসিফ নজরুলের সম্পর্ক কি হয়েছে? ভারতের সাথে গভীর সম্পর্ক। আসিফ নজরুল বাংলাদেশকে কি উপহার দিয়েছে? প্রথম আলো, যেই পত্রিকা বাংলাদেশের স্বাধীনতার সবচেয়ে বেশি বিরোধিতা করেছে, যেই পত্রিকা বাংলাদেশের জনগণকে ভারতের তাবেদার বানাতে চায়, ওই পত্রিকার সমস্ত মামলা আসিফ নজরুল তার মেধা দিয়ে জনগণের উপকার করেছে। আপনি এটাই বলতে চাচ্ছেন? না, আমি এটা বলতেই চাচ্ছি না। এখন আসিফ নজরুল আমি সাহেব বলতে কি চাচ্ছি, করেছে? আমি আসিফ নজরুল সাহেব যতগুলো মামলা থেকে খারিজ করেছেন, আওয়ামী লীগের অসংখ্য নেতাদেরকে উনি খারিজ করে দিচ্ছেন, অথচ বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের অধিকাংশ মামলা এখনো ঝুলে আছে। না, অধিকাংশ ঝুলে নাই। ঝুলে আছে। আপনি দেখতে পারেন, সাময়িক মুক্তি দেওয়া হয়েছে। আপনি একেবারে দেখতে মামলা পারেন, থেকে খালাস আমি করা হয় নাই। বলতেছি, আপনি দেখতে পারেন, ওনাকে মামলাগুলো থেকে সাময়িকভাবে খালাস করা হয়েছে। আপনি স্থায়ী দেখতে করা পারেন, হয় নাই। আপনি দেখতে পারেন, আমার কথা মিলিয়ে দেখতে পারেন। আপনি দেখতে পারেন ওই যে গ্রেনেড হামলা, আপনি তো জানেন বিগত স্বৈরাচারী শাসন আমলে যে গ্রেনেড হামলা, মানে তারা যে গ্রেনেড হামলার শিকার হয়েছে, সেই তাদের তারা পরবর্তী সময় তারাই নিজেরাই কমিটি গঠন করে তারেক রহমান সহ আরো নানা জনকে তার ভিতরে এনেছে। এখন এটা তখন পর্যন্ত আমি বলতেছি হামলার সাথে কি তারেক রহমান সম্পর্ক নাই? এখন তাদের যেই কমিটি, তারা তো সাধারণ মানুষ তো বিশ্বাস করে না। এখন সেই জন্য তাকে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয়েছে। কিসের জন্য? পরবর্তীতে যদি সে গ্রেনেড হামলার ভিতরে জড়িত থাকে, এখন তো প্রমাণ নাই, প্রমাণ তো এখনো পাওয়া যাইতেছে না। তাহলে আপনার কথা আমরা বুঝতে পারলাম, জনাব তারেক রহমান এই গ্রেনেড হামলার সাথে জড়িত থাকতে পারে। তাহলে আসিফ নজরুলের মেধা দিয়ে আপনারা এই সংস্কার করতেছেন দেশের। এখন শুধু তো আসিফ নজরুলের মেধা দিয়া না, আরো অনেক উপদেষ্টা আছে, তাদের সকলের মেধা দিয়ে আমরা কিন্তু একটা দেশ, সুন্দর সুগঠিত দেশ আমরা গড়ে তোলার জন্য চেষ্টা করতেছি। তাহলে আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই যে- আমরা একটি সুন্দর এই যে দেশ গড়ে তুলব। আমি একটা কথা বলতেছি, এই যে দেখতেছেন ভারত আমাদের, মানে যখনই স্বৈরাচারী 5ই আগস্ট যখন 5ই আগস্ট দেখতে পাচ্ছেন স্বৈরাচারী শাসনের পতন হয়েছে, ভারতে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, তখন থেকেই ভারতের যে আগ্রাসন আমরা দেখতে পাইতেছি না। ভারতে শেখ হাসিনা পালিয়ে গেছেন নাকি আপনারা ওনাদেরকে পালানোর জন্য ব্যবস্থা করে দিয়েছেন? এটা ভারতে পালিয়ে গেছে, কারণ উনি আমি পালিয়ে বলতেছি, গেছেন নাকি ওনাকে আপনারা ব্যবস্থা করে দিয়েছেন? এখন বলতে পারেন এটা অভ্যন্তরীণ বিষয়, এটা এখনো প্রকাশ্যে আসে নাই যে কারা কারা আমরা জানতে পালাতে চাই, সাহায্য আমরা করেছে। জানতে চাই, এটা নিয়ে আমরা- তদন্ত কমিশন আমরা বলছে। জানতে চাই আওয়ামী লীগের বড় বড় মন্ত্রীরা, আওয়ামী লীগের প্রেসিডেন্ট আর শেখ হাসিনা, ওনারা কি পালাইছেন নাকি আপনারা পালানোর জন্য ব্যবস্থা এটা করেছেন? যাদের এই জনগণ আপনাদের কাছে এটা জানতে চায়, আপনারা এই বিষয়ে আপনারা কি তদন্ত করেছেন, সরকারকে কিভাবে প্রেসার দিচ্ছেন? এই যে তাই সে যে পালিয়ে গেছে, তদন্ত কমিশন গঠন হয়েছে, মেবি হয়েছে, বলছে যারা যারা তাদের পালানোর সাথে জড়িত তাদের সুব্যবস্থা নেওয়া হবে, তাদের দেশের আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখন এটা একটু প্রচেষ্টা দেরি হইতেছে, বাট এটারও সুব্যবস্থা নেওয়া হবে। আপনি এডুকেশন এখন 5ই আগস্টের পর থেকে দেখতেছেন ভারতের কত আগ্রাসন। আপনি কি বিগত 50 বছরেও দেখছেন সকল রাজনৈতিক দল একত্র হয়ে কোনো কিছুতে অংশগ্রহণ করতে এটা কারো কি উদ্যোগ ছিল না। আমাদের এই সরকার এসে, অন্তর্বর্তী সরকার এসে সকল রাজনৈতিক দলকে একটা সুতায় আবদ্ধ করছে। তো যেহেতু আপনাদের এই সরকার সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করার একটা প্রচেষ্টা চালাচ্ছেন, আমরা দেশবাসী হিসাবে আমরা এটাই প্রত্যাশা করি উনি জাতিকে ঐক্যবদ্ধ করে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেন। তো প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানে আজকে এতটুকু ছিল। দেখা হবে, কথা হবে বাংলাদেশ রাজনীতি এবং প্রেক্ষাপট নিয়ে আবারও অন্য কোনো পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।